দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। এর স্লোগান একটাই, মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন। উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে, কিছু মানুষের করে কমে খাওয়া চলছে, তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে, আপনারা দেখতে পাবেন। এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে, আমি সেসবগুলোও রিজেক্ট করছি না। আমি সেগুলো, যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য, আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোনো একটা দলের, যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল, তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতীকে লড়াই করেন, কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের 43 জন মেম্বার আছে, 4 জন সাংসদ আছে, তাদের মন্ত্রী আছে, তাদের ডেপুটি সিএম আছে। আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি, কিন্তু আমার নিজের দল, ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল প্রস্তুত হয়ে আছে, সব কিছু রেডি আছে। 31 ম্যান 31 জনের স্টেট কমিটি রেডি আছে। আমি 22 তারিখে মানুষের সামনে আনব। মূল প্রতিপক্ষ কি তৃণমূল কংগ্রেস? তাহলে তৃণমূল বিজেপি দুটোই। বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো 5-8 লোককে রেখে দিয়েছে, গোলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে, আকরুজ্জামানের মতো লোককে রেখে দিয়েছে, তাজমুলের মতো, সাবিনা ইয়াসমিনদের মতো, তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন গা কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা, কোনো নির্ণায়ক ক্ষমতা তাদের আছে কিনা জিজ্ঞেস করুন গা। আচ্ছা, 6 তারিখের কর্মসূচি যদি আপনাকে করতে না দেয় প্রশাসন, আপনি কি করবেন? প্রশাসন করতে না দিলে আমি ওখানে গ্রেপ্তার হব। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। করতে না দিলে করব, গ্রেপ্তার হব। গোটা রাজ্যবাসী দেখবে যে হুমায়ুন কবির পিছানোর লোক না, আমি গ্রেপ্তার হব। আবার তো জুডিশিয়ালের প্রতি আস্থা আছে। বামফ্রন্ট তো আমাকে 81 দিন জেলে পুরে রেখেছিল, তারপরে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাকে জামিন দিয়েছিল। সেরকম যদি আমাকে কেসে পুরে আমি বেরিয়ে এসে, আমি তো কালকে পশু কাজ শুরু করব বলে, প্রশাসনিক সহযোগিতা তো আর হবে না বলেই মনে করা হচ্ছে। সকলে যেমন আপনি বললেন প্রশাসনের সহযোগিতা আছে, কিন্তু এরপরে তো প্রশাসনিক সহযোগিতা আর আপনার ক্ষেত্রে থাকবে না। তো কতটা কঠিন হবে 6 তারিখের অনুষ্ঠান সফল করার জন্য? আমি আমার রাস্তায় থাকব, আমার ভেন্যুতে থাকব, আম জনতাকে নিয়ে থাকব। যেখানে আমার বাবরি মসজিদ করার কথা সেই জায়গাতে শিলান্যাস করব। পরে নির্বাচনের পরে মসজিদ নিশ্চয়ই, মানুষকে যখন কথা দিয়েছি, মসজিদের ডিপিআর তৈরি হচ্ছে, বাকি ইসলামিক হসপিটালের ডিপিআর তৈরি হচ্ছে, একটা মেডিকেল কলেজেরও ডিপিআর তৈরি হচ্ছে, বাকি একটা মুসাফিরখানারও ডিপিআর তৈরি করছে, একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। টোটাল 25 বিঘা জায়গার উপরে এটা করা হবে। রাজ্য সরকার 183 একর জায়গা নিয়ে রেখেছে রেজিনগর শিল্প তালুকে। আজ পর্যন্ত বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানুষের সঙ্গে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার। মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছে? আগামী দিনে মুর্শিদাবাদের 26টা ব্লকে যাব, 8টা শহরে যাব। আমার দলের বক্তব্য, এজেন্ডা মানুষের কাছে তুলে ধরব, সেখানে প্রার্থী দেব। 135টা সিটে লড়াই করব। আগামী 6 তারিখের আগে কি আগাম গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করছেন আপনি? কিছু আশঙ্কা নিয়ে আমি বিচলিত নই। এখানে বসে আছি, এখান থেকে অ্যারেস্ট করতে পারে আমাকে, সে ক্ষমতা তাদের আছে। তার জন্য আমি হাইকোর্টের লয়ারদের কাছে ওকালতনামার পাওয়ার দিয়ে রেখেছি, আমার হয়ে দাঁড়িয়ে যাবে। যদি আমি কোনো কিছু করে থাকি তাহলে সেটা কোর্টে গিয়ে প্রমাণ করবে। কোনো গণ্ডগোল হতে পারে। আপনি যেটা বলছিলেন যে যেমন 6 তারিখে আপনার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা মনে করা হচ্ছে। তো আজকের ঘটনার পর তো সেই সম্ভাবনা তো আরও বাড়ছে।
হ্যাঁ, সেটা তো ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব, তার জন্য তো পুলিশ প্রশাসন আছে, এসপি আছে, তার টোটাল থানা আছে। আমার যে প্রোগ্রামগুলো হবে সেটা একদম বেলডাঙ্গা এবং রেজিনগর থানার বর্ডার এলাকায়, টোটাল বর্ডার এলাকা, মানে আমাদের যে নদিয়া থেকে মুর্শিদাবাদ ঢুকছে রেজিনগর থানা, সেই রেজিনগর থানার শেষ সীমানা, তারপরে যেখানে শুরু হচ্ছে বেলডাঙ্গা থানা, তো দুটো থানার একদম বর্ডার এলাকাতে প্রোগ্রামটা হচ্ছে। সেই প্রোগ্রামে হওয়ার জন্য প্রশাসন যদি মনে করে যে বেলডাঙ্গাতে কার্তিক পুজো হলে 200 পুলিশ দিয়ে সেখানে প্রোটেকশন করা হয়, আর এসএসএর সরকার সেটা করতেই পারে। আর মসজিদ নির্মাণের জন্য, মসজিদ শিলান্যাসের জন্য যদি মনে করে যে আমার মোকাবেলা করবে, আমি পুলিশের মোকাবেলা করব। বাড়তি সতর্কতা কিছু নেবেন এই সিচুয়েশনে? কিছু সতর্কতা না, আমার 2000 ভলেন্টিয়ার নিয়ে আমি নিজে থাকবো। 2000 ভলেন্টিয়ারকে ক্রস করে আমাকে যদি গ্রেপ্তার করবে, আমি চলে আসবো, বাধাও দেব না। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে, যেটা রাজ্যপাল বলেছেন হোম অ্যারেস্ট করতে, তো করতে পারেন, করলে আমি এটা আইন মোতাবেক লড়বো। আমি জুডিশিয়ালের উপরে আস্থাশীল। এর আগে বামফ্রন্ট সরকার আমাকে বিনা অপরাধে 81 দিন জেল খাটিয়েছিল, আমি সেখান থেকে ক্লিন চিট পেয়ে গেছি। আমার এগেনস্টে 27টা কেস 1993 সাল থেকে 2016 সাল পর্যন্ত, 27টা কেসের 24টাতেই ক্লিন চিট পেয়ে গেছি। আর 3টে কেস আছে পেটি কেস বলতে পারেন, সেটাও বহরমপুরের কোর্টে আছে। যদি এমএলএ এমপি কোর্টে পাঠাতো তাহলে সেটা থেকে ক্লিন চিট পেয়ে যেতাম। হুমায়ুনদা, একটা প্রশ্ন উঠছে যে আপনি যেই এলাকার বিধায়ক আছেন সেখানে না করে আপনি বেলডাঙ্গা কেন চুজ করলেন বাবরি মসজিদ করার জন্য? হুমায়ুন কবির বেলডাঙ্গায় করবে না ভরতপুরে করবে? হুমায়ুন কবিরের বাড়ি বেলডাঙ্গা 2তে। বেলডাঙ্গা 2তে আমি 62 বছর আগে জন্মেছি, বেলডাঙ্গা 2তে বসবাস করি। বেলডাঙ্গা 1 আর 2 একই ব্লক ছিল, ভেঙে হচ্ছে বেলডাঙ্গা 2। বেলডাঙ্গা আমাদের থানা ছিল, ভেঙে 87 সালে হয়েছে রেজিনগর। রেজিনগর থেকে 2013 সালে এই মমতা ব্যানার্জিকে বলে আমি শক্তিপুর থানা করেছি। সেই থানাতে প্রতিদিন পুজো হচ্ছে। যে থানা আমি 36 লাখ টাকা খরচ করে মমতা ব্যানার্জির কথায় শক্তিপুর থানা করে দিয়েছি, প্রতিদিন পুজো হচ্ছে। এটা কি হিন্দুস্থান? এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কিনা সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জিকে একদম বুঝিয়ে দেবো। সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে, 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে, তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আপনি খুনেরও আশঙ্কা প্রকাশ করছেন? নিশ্চয়ই, এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে। খুন হতেও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। মরতে তো একদিনই হবে, মরণকেও আমি ভয় করি না। মহান আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ অগাধ আস্থা আছে, ভরসা আছে, উনি আমাকে হেফাজত করবেন। আপনি এর আগেও বলেছিলেন যে আপনার কাছে বেশ কিছু টেলিফোন আসছে এবং কিছু হুমকি টুমকিও আসছে, এরা কোন লেভেল থেকে আসছিল এগুলো? এরা তৃণমূলের কিছু ভুঁইফোড় নেতা যারা তোলাবাজি করে খায়, তারা আমাকে এটা করাচ্ছে। আজও এসছে অনেক ফোন, আজও আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি এসব বলিনি, এসব আমি থোড়াই কেয়ার করি না। কি ধরনের মানে হুমকিগুলো আসছে? তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি, বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি ইউপিতে মারবে, তাদেরকে গুজরাটে মারবে, কেটে ফেলবে, কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন। তো তারা মারবে, কে মার খাবে তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পিছাতে পারি না। তবে সিকিউরিটি তো রাজ্য সরকার দিয়ে রেখেছে, সেই সিকিউরিটি যদি থাকে থাকবে, না থাকলে উইথড্র করলে আমি সিকিউরিটি হাইকোর্টে যাব, অ্যাপ্লিকেশন করব। নওশাদ একজন বিধায়ক আছে ভাঙড়ের, সে যদি রাজ্য সরকারের সিকিউরিটি নিয়ে চলে না, তাকে হাইকোর্টের অর্ডারে সে সিআইএফএফ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে। আমার যেদিন সিকিউরিটি উইথড্র হবে সেদিন আমি হাইকোর্টে যাব। অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয় তাহলে সেই সিকিউরিটি আমি, মানে আপনার সিকিউরিটি প্রত্যাহার হতে পারে এমন আশঙ্কা করছেন? স্বাভাবিক। এটা যারা রাতের বেলায় এক কথা বলে, সকালবেলায় আর এক কথা বলে, দুপুরে 3 ঘন্টা পরে আবার অন্য কথা বলে, তাদের প্রতি কোন আস্থাটা রাখবো? হুমায়ুনদা, আপনি কি বিধায়ক পদ বজায় রেখে যাবেন না? না, রিজাইন করে দেবো। আমি 22 তারিখে দল ওপেন করবো, তো 18-19 তারিখে আমি লাস্ট আমার অ্যাসেম্বলিতে একটা মিটিং রয়েছে 17 তারিখে। 17 তারিখে অ্যাসেম্বলিতে আমি চেয়ারম্যান আছি পিএলডির, এবং অন্য কমিটিরও মেম্বার আছি পাওয়ারে।
কাজে কালকে মিটিং ছিল, কালকের মিটিংয়ে এভিডেন্স ছিল, সেটা করে এসেছি। 17 তারিখে বেলা 12টায় মিটিং রাখা আছে। 12টায় মিটিং শেষ করে আমি 2টোর সময় রিজাইন করে দেবো। আপনার নতুন দলের নাম কি হবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 6 তারিখের প্রোগ্রাম করা এবং আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং, এবং নতুন দল এই একেবারে ভোটের প্রাক্কালে করে সেটাও আপনাকে কতটা বেগ পেতে হবে? এসব ভবিষ্যতই কথা বলবে। এসব আপনাদের প্রশ্ন, আপনাদের কৌতূহল আপনাদের কাছে রাখুন। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করলাম আপনাদের, যে আমি তৃণমূলের কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য প্রত্যাশী না। তৃণমূলের নেতৃত্বরা আমার সঙ্গে অনেক খেলা খেলেছে, অনেক দ্বিচারিতা করেছে সর্বোচ্চ নেতৃত্বেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোক, সে 2024 সালের নির্বাচনে যখন 10ই মার্চ নেত্রী এবং অভিষেকরা যখন 42টা প্রার্থী ডিক্লেয়ার করেছিল, ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল বহরমপুরে লড়ার জন্য। তারপরে আমি বলেছিলাম সেদিনকে যে আমি ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না। সে একজন গুজরাটি, মুর্শিদাবাদের কাউকে পেল না যাকে বহরমপুর লোকসভায় অধীরের বিরুদ্ধে প্রার্থী করতে। সেদিন আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে কলকাতাতে ছিলাম। আমার যখন সিকিউরিটি উইথড্র হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে পাবলিক সিকিউরিটি বাউন্সার তাদের 4 জনকে আমার নিয়োগ করে নিয়েছিলাম। তা আজকে সিকিউরিটি আছে, কাল নিয়েও উঠে যেতে পারে, পরশু উঠে যেতে পারে, যে কোনো টাইমে উঠে যেতে পারে। উঠে গেলে আমি অনারেবল হাইকোর্টের কাছে যাব, হাইকোর্টের কাছে সিকিউরিটি চাইব। অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয়, কেন্দ্রীয় ফোর্স নিয়ে আগামী দিনে করব। এছাড়াও যদি মনে করে যে হাইকোর্টও যদি সেটা অ্যালাউ না করে, আমার পার্সোনাল 2টো লাইসেন্স প্রাপ্ত আর্মস আছে, ডবল, একটা না ডবল। আমার ছেলের আছে, আমার আছে, জামাইয়ের আছে, ভাইপুর আছে, ভাইয়ের আছে। 6টা আর্মস আমার বাড়িতে আছে। সেই আর্মস আমার সিকিউরিটির হিসাবে আমি সঙ্গে নিয়ে রাস্তায় বেরাবো। নতুন দলের নাম যদিও আপনি এই মুহূর্তে বলতে অনেকটাই চাইছেন না, কিন্তু সবারই একটা সাসপেন্স রয়েছে নতুন দলের নাম কি হতে চলেছে, যেহেতু অলরেডি সেটা আপনার তৈরি হয়ে গেছে। অলরেডি তৈরি হয়েছে, সমস্ত কিছু রেডি আছে। 31-এর স্টেট কমিটি রেডি আছে। এই যে তৃণমূল দল, এর কতজন যে স্টেট কমিটির নেতা আছে, কতজন জেনারেল সেক্রেটারি আছে, কতজন সেক্রেটারি আছে, কতজন ভাইস প্রেসিডেন্ট আছে, এনারাই হয়তো সংখ্যাটা বলতে পারবে না। তাহলে আমি 31 জনের মাত্র ছোট্ট একটা কমিটি আপনাদের কাছে এখন নাই বা বললাম। 22-এর জন্য অপেক্ষা করুন, 22শে ডিসেম্বর।